আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হুমলুন সংবাদ শিরোনাম। ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। নতুন নেতা মুজতবার ক্ষমতা গ্রহণ ও ট্রাম্পের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের নামে হাজার কোটি ডলার ব্যয়ের প্রতিবাদে উত্তাল আমেরিকা। রাজপথে হাজারো ক্ষুব্ধ নাগরিক। ইরানের উপরে সামরিক চাপে ক্ষুব্ধ চীন। বহিঃশক্তির হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে শান্তির পথে আলোচনার আহ্বান। এবং অর্থায়নের অভাবে অচল মার্কিন বিমানবন্দর। দীর্ঘ লাইনে যাত্রীদের ভোগান্তি। স্প্রিং ব্রেক ভ্রমণে চরম বিপর্যয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে ঢাকা। ঠিক সেই চরম উত্তাল মুহূর্তে ইরানে ঘটল ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা। 28 ফেব্রুয়ারি আলী খামেনির মৃত্যুর পর আজ 9 মার্চ ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে শপথ নিলেন তার পুত্র মুজতবা খামেনি। 1979 সালের ইসলামী বিপ্লবের পর প্রথমবারের মতো পিতা থেকে সরাসরি পুত্রের হাতে ক্ষমতা হস্তান্তরিত হলো। তবে ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই মুজতবা খামেনি যে বার্তা দিলেন, তাতে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। মধ্যপ্রাচ্যের আকাশ যখন রণক্ষেত্রে পরিণত, ঠিক সেই উত্তাল সময়ে ইরানে ক্ষমতার বড় ধরনের পালাবদল ঘটল। গত 28 ফেব্রুয়ারি আলী খামেনির মৃত্যুর পর ইরানে 88 সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তার পুত্র মোজতবা খামেনিকে দেশের তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করেছে। 1979 সালের ইসলামী বিপ্লবের ইতিহাসে এই প্রথম কোনো দেশে সরাসরি পিতা থেকে পুত্রের হাতে ক্ষমতা হস্তান্তরিত হলো। তবে এই নিয়োগ নিয়ে দেশি বিদেশি মহলে চলছে তীব্র বিতর্ক। একদিকে চলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে 10ম দিনের ভয়াবহ যুদ্ধ, অন্যদিকে নতুন নেতা হিসেবে মোজতবার নাম ঘোষণা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া নতুন এই নেতৃত্ব টিকবে না। এমনকি ইসরায়েলেও তাকে সরাসরি লক্ষ্যবস্তু করার হুমকি দিয়ে রেখেছে। তবে ক্ষমতায় বসেই তিনি তার প্রথম সামরিক পদক্ষেপটি নিলেন অত্যন্ত আগ্রাসীভাবে। সোমবার 9 মার্চ ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB ফুটেজে দেখা গেছে ক্ষেপণাস্ত্রগুলোর গায়ে লেখা ছিল, আপনার সেবায় প্রস্তুত সৈয়দ মোজতবা। এটি নতুন নেতার প্রতি সামরিক বাহিনীর আনুগত্যের এক প্রকাশ্য প্রদর্শনী। তেল আবিব এবং জেরুজালেমে আজ সতর্ক সংকেত বাজছে। বিশ্লেষকরা মনে করছেন, মোজতবার এই পদক্ষেপ আগের প্রশাসনের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক এবং এটি স্পষ্ট সংকেত দেয় যে ইরান কোনো আপোষের পথে নেই। একদিকে সামরিক আগ্রাসনের ধ্বংসলীলা, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক বৈধতার সংকট। এই দুই সংকটের মুখে মোজতবা খামেনির নেতৃত্ব এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি। এই নতুন নেতৃত্ব ইরানকে আরও কঠোর সংঘাতের দিকে ঠেলে দেবে নাকি কূটনীতির পথে হাঁটবে, তা এখন সময়ের অপেক্ষা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে বড়সড় ভূমিকম্প। মার্কিন ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে তার ছেলে মুজতবা খামেনিকে ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু ক্ষমতার মসনদে বসেই তিনি পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নিশানায়। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অনুমোদন ছাড়া নতুন এই নেতা বেশি দিন টিকবে না। বিশ্লেষকরা ট্রাম্পের এই মন্তব্যকে মুজতবাকে সরাসরি তার হিট লিস্টে রাখার ইঙ্গিত হিসেবে দেখছেন। 56 বছর বয়সী হার্ডলাইনার মুজতবা এতদিন পর্দার আড়ালে থেকে IRGC নিয়ন্ত্রণ করলেও এখন তিনি সরাসরি আমেরিকার রোষানলে। 47 বছরের ইসলামিক প্রজাতন্ত্রের ইতিহাসে এটি সবচেয়ে বড় ধাক্কা। একদিকে যুদ্ধের ধ্বংসলীলা, অন্যদিকে ট্রাম্পের অনুমোদন না থাকার হুমকি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে কি তবে আরও বড় কোনো সংঘাতের সূচনা হতে যাচ্ছে? নতুন এই নেতার ভবিষ্যৎ কি তবে অন্ধকার? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের দ্বিতীয় সপ্তাহ চলছে, আর এই যুদ্ধবিরতি উত্তাপে এখন কাঁপছে খোদ আমেরিকা। নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস, দেশের অন্তত 50টি বড় শহরে নেমে এসেছেন হাজারো ক্ষুব্ধ মানুষ। মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ নয়, এই স্লোগানে মুখরিত মার্কিন রাজপথ। ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধংদেহী নীতির তীব্র নিন্দা জানাচ্ছেন সাধারণ আমেরিকানরা। বিক্ষোভকারীদের প্রশ্ন, দেশের সাধারণ মানুষ যখন জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে,
তখন কেন প্রতিদিন যুদ্ধের পেছনে $100 কোটি অপচয় করা হচ্ছে? তাদের দাবি, এই অর্থ জনস্বাস্থ্য ও শিক্ষার মতো জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হোক। আন্দোলনকারীদের মতে এই যুদ্ধ কেবল ব্যক্তিগত স্বার্থ রক্ষায় পরিচালিত হচ্ছে, যা পুরো দেশকে বড় বিপদের মুখে ঠেলে দিচ্ছে। উভয় রাজনৈতিক পক্ষই যুদ্ধের প্রশ্নে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মনে করছেন তারা। উপকূল থেকে উপকূলে ছড়িয়ে পড়া এই গণবিক্ষোভ প্রমাণ করে মার্কিন নাগরিকরা সরকারের এই সামরিক অবস্থান মেনে নিতে পারছেন না। এই যুদ্ধ কি শেষ পর্যন্ত শান্তি বয়ে আনবে, নাকি অরাজকতা আরও বাড়বে? ইরানের সামরিক আগ্রাসন ও শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টার কড়া সমালোচনা করল চীন। বেজিংয়ের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সামরিক শক্তি প্রয়োগ করে কখনোই শান্তি সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের উপর বাইরের হস্তক্ষেপ বন্ধ করে দ্রুত আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে চীন। সংঘাত এড়াতে বেজিংয়ের এই নতুন কৌশল কি পারবে পরিস্থিতি শান্ত করতে? বিস্তারিত জানুন প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান চীন। ইরানের ওপর চলমান সামরিক চাপ ও আগ্রাসনের তীব্র সমালোচনা করে বেইজিং স্পষ্ট জানিয়েছে, সামরিক শক্তি প্রয়োগ করে কোনো সংকটের সমাধান সম্ভব নয়। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যুদ্ধের পথ পরিহার করে অবিলম্বে কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরতে হবে। বিশেষ করে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের যে ইঙ্গিত বিভিন্ন পক্ষ থেকে দেয়া হচ্ছে, তাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। ওয়াং ই হুঁশিয়ারি দিয়ে বলেন, রঙিন বিপ্লব বা বাইরের হস্তক্ষেপে সরকার পরিবর্তনের কোনো বৈধতা নেই এবং সেখানকার জনগণও এটি চায় না। চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের প্রকৃত মালিক সেখানকার জনগণ, তাই বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ ছাড়াই স্থানীয় দেশগুলোর নিজেদের ভাগ্য নির্ধারণের পূর্ণ অধিকার রয়েছে। তিনি বলেন, এটি এমন একটি যুদ্ধ যা কখনই হওয়া উচিত ছিল না। শক্তি প্রয়োগ কেবল ঘৃণা বাড়ায় এবং নতুন নতুন সংকটের জন্ম দেয়। এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি গোপন প্রতিবেদনও একই ইঙ্গিত দিচ্ছে। সেখানে বলা হয়েছে, বড় ধরনের সামরিক হামলা চালালেও ইরানের ধর্মীয় ও সামরিক কাঠামোর পতন ঘটানো প্রায় অসম্ভব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চীন মধ্যপ্রাচ্যে একজন বিশেষ দূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সংকট নিরসনে বেইজিংয়ের এই উদ্যোগ আন্তর্জাতিক রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়। বিশ্ব রাজনীতির এই জটিল সন্ধিক্ষণে চীন যে নিজের প্রভাব আরও বিস্তৃত করতে চাইছে, তা এই বার্তার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র জুড়ে বিমানবন্দরে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। আংশিক সরকারি শাটডাউনের কারণে নিরাপত্তা চেকপোস্টে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। অনেকেই মিস করছেন ফ্লাইট। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এজন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছে। কেন তৈরি হলো এই পরিস্থিতি এবং ভ্রমণকারীদের সামনে কী ঝুঁকি তৈরি হয়েছে, জানতে দেখুন বিস্তারিত। যুক্তরাষ্ট্র জুড়ে বিমানবন্দরগুলোতে হঠাৎ করেই তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। দীর্ঘ নিরাপত্তা লাইনে আটকে পড়ে অনেক যাত্রী তাদের ফ্লাইট মিস করেছেন। এই পরিস্থিতির জন্য মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সরাসরি দায়ী করেছে ডেমোক্র্যাটদের। বলছে, রাজনৈতিক কারণে স্প্রিং ব্রেক ভ্রমণকে জিম্মি করা হয়েছে। বিষয়টির মূল কারণ একটি আংশিক সরকারি অচলাবস্থা। গত 14 ফেব্রুয়ারি থেকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এর অর্থায়ন বন্ধ হয়ে যায়, কারণ কংগ্রেসে অভিবাসন আইন সংস্কার নিয়ে সমঝোতা হয়নি। এর ফলে প্রায় 50,000 বিমানবন্দর নিরাপত্তা কর্মী অর্থাৎ ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা TSA কর্মকর্তারা বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন। কর্মী সংকটের কারণে যুক্তরাষ্ট্রের বড় বড় বিমানবন্দরে নিরাপত্তা লাইনের দৈর্ঘ্য অস্বাভাবিক বেড়ে গেছে। বিশেষ করে হার্টসফিল্ড জ্যাকসন অ্যাটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শার্লট ডগলাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, লুইস আর্মস্ট্রং নিউ অরলিন্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং উইলিয়াম পি হোবি এয়ারপোর্ট যাত্রীদের 3 থেকে 4 ঘন্টা, কোনো ক্ষেত্রে 5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করাচ্ছে। অনেকেই তাদের পূর্ব নির্ধারিত ফ্লাইট মিস করছেন, যা ভ্রমণকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অন্তত 3 থেকে 5 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিচ্ছে, কারণ স্প্রিং ব্রেক মৌসুমে ভ্রমণকারীর সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে প্রতিনিধি পরিষদে একটি বিল পাশ হলেও সিনেটে সেটি প্রয়োজনীয় ভোট না পাওয়ায় এখনও অচলাবস্থা কাটেনি। ফলে রাজনৈতিক অচলাবস্থার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের ওপর। বিশ্লেষকদের মতে দ্রুত সমাধান না এলে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে এই বিশৃঙ্খলা আরও বাড়তে পারে এবং স্প্রিং ব্রেক ভ্রমণ মৌসুম বড় ধরনের সংকটে পড়তে পারে। লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে উবার, লিফট ও ট্যাক্সির ভাড়া আকাশ ছোঁয়া করার পরিকল্পনা চলছে। কর্তৃপক্ষ এয়ারপোর্টে প্রবেশের ফি 140% পর্যন্ত বাড়ানোর চিন্তা ভাবনা করছে, যার ফলে যাত্রীদের গুনতে হবে বাড়তি খরচ। বিমানবন্দর কর্তৃপক্ষ যানজট কমানোর অজুহাত দিলেও সাধারণ মানুষ ও রাইড শেয়ার কোম্পানি একে সরাসরি পকেট কাটার কৌশল হিসেবে দেখছে। পিপল মুভার প্রকল্পের কাজ শেষ না হতেই এই বাড়তি ফি যাত্রীদের জন্য কতটা যুক্তিযুক্ত? এই সিদ্ধান্ত কি সাধারণ মানুষের যাতায়াত আরও কঠিন করে তুলবে? যুক্তরাষ্ট্রের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উবার, লিফট ও ট্যাক্সি যাত্রায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব উঠেছে। নতুন পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরে প্রবেশ করা রাইড শেয়ার গাড়ি ও বাণিজ্যিক যানবাহনের জন্য $6 একটি বেস এক্সেস ফি চালু করতে চায় কর্তৃপক্ষ। প্রস্তাবটি অনুমোদিত হলে বিমানবন্দরের সেন্ট্রাল টার্মিনাল এলাকায় সরাসরি যাত্রী ওঠানামার জন্য আরও $6 অতিরিক্ত দিতে হবে, অর্থাৎ মোট ফি দাঁড়াবে $12। বর্তমানে যাত্রীদের গড়ে $4 থেকে $5 এক্সেস ফি দিতে হয়। ফলে নতুন এই পরিকল্পনা কার্যকর হলে ভাড়া ও ফি মিলিয়ে যাত্রীদের খরচ প্রায় 140% পর্যন্ত বেড়ে যেতে পারে। বিষয়টি এখন লস অ্যাঞ্জেলেস বোর্ড অব এয়ারপোর্ট কমিশনার্সের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, গত 1 দশকে এই ফি কাঠামোতে বড় কোনো পরিবর্তন হয়নি, অথচ এই সময়ে বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নে $1 বিলিয়ন ব্যয় হয়েছে। তাই নতুন ফি চালু করে আয় বাড়ানো এবং যানজট নিয়ন্ত্রণ করাই তাদের মূল লক্ষ্য। কর্তৃপক্ষের একটি পরিকল্পনা হলো যাত্রীদের বিমানবন্দরের নতুন স্বয়ংক্রিয় ট্রেন ব্যবস্থার দিকে উৎসাহিত করা। এই বৈদ্যুতিক ট্রেনটি টার্মিনাল, পার্কিং গ্যারেজ, গাড়ি ভাড়া কেন্দ্র এবং মেট্রো রেল সংযোগের মধ্যে দ্রুত যাতায়াতের সুবিধা দেবে। তবে উবার কর্তৃপক্ষের অভিযোগ, এই হঠাৎ ফি বৃদ্ধি ভ্রমণকারীদের জন্য বড় চাপ তৈরি করবে এবং এটি কর্মজীবী পরিবার ও সাধারণ যাত্রীদের ওপর বাড়তি আর্থিক বোঝা চাপাবে। ফলে প্রস্তাবটি নিয়ে ইতিমধ্যেই নতুন বিতর্ক শুরু হয়েছে। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনের সামনে এক ভয়াবহ বোমা হামলার চেষ্টা চালানো হয়েছে। কট্টর ডানপন্থী প্রভাবশালী জেক ল্যাংয়ের নেতৃত্বে নিউ ইয়র্ক রক্ষার নামে আয়োজিত ইসলাম বিদ্বেষী বিক্ষোভ চলাকালে এই ঘটনা ঘটে। পুলিশ কমিশনার জেসিকা টিশ নিশ্চিত করেছেন যে উদ্ধারকৃত বস্তুটি কোনো খেলনা বা সাধারণ ধোঁয়া বোমা ছিল না। এটি ছিল একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস IED, যা মৃত্যু ঘটাতে সক্ষম ছিল। এই ঘটনায় আমির বালাত ও ইব্রাহিম কাইয়ুমি নামের 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। FBI বর্তমানে একে সন্ত্রাসবাদ হিসেবে তদন্ত করছে। হামলার সময় মেয়র বাড়িতে ছিলেন না, তবে বাথরুম যন্ত্র বা বিডি গেট নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝেই এই প্রাণঘাতী হামলা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। মেয়র মামদানি এই আক্রমণকে ঘৃণ্য অপরাধ বলে অভিহিত করেছেন। $25 বাথরুম স্প্রে নিয়ে শুরু হওয়া রাজনৈতিক বিতর্ক এখন সহিংসতায় রূপ নেওয়ার মার্কিন রাজনীতিতে চরম অস্থিরতা দেখা দিয়েছে। নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ব্যবস্থায় অপরাধের 20% বৃদ্ধি এবং গৃহহীনদের আবাসন সংকট নিয়ে বর্তমানে ব্যাপক বিতর্ক চলছে। সমালোচকদের মতে মেয়রের সাম্প্রতিক নীতিগুলো, বিশেষ করে সাবওয়ে থেকে নিয়মভঙ্গকারীদের না সরানো, জননিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলছে। সংবেদনশীলতা ভালো, তবে তা যেন জননিরাপত্তা ও সুশাসনের পরিপন্থী না হয়। বাস্তবসম্মত সমাধান এবং কার্যকরী আশ্রয় কেন্দ্রের উপরে জোর দেওয়াই এখন শহরের বড় চ্যালেঞ্জ। নিউ ইয়র্ক সিটির সাবওয়ে, যা এই শহরের প্রাণকেন্দ্র, কিন্তু সাম্প্রতিক সময়ে এই প্রাণকেন্দ্রই যেন এক বড় সংকটের মুখোমুখি। জানুয়ারি মাসে মেয়র জোহরান মামদানি তীব্র শীতের সময় যাত্রীদের সাবওয়ে ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন, তবে বাস্তবে চিত্রটা ছিল বেশ ভিন্ন।
একটি নতুন নীতি অনুযায়ী তীব্র শীতের সময় সাবওয়ে থেকে গৃহহীন ব্যক্তিদের জোর করে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি তুলে নেওয়া হয়। এর ফলাফল ফেব্রুয়ারিতে ট্রানজিটের অপরাধ হার 20% বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে 27% ছিল গুরুতর হামলা। শহরের গৃহহীনদের প্রতি সহানুভূতি থাকা অবশ্যই মানবিক, কিন্তু প্রশ্ন উঠেছে সেই সহানুভূতির দায়ভার কি সাধারণ কর্মজীবী মানুষ, নারী বা বয়স্ক যাত্রীদের জীবনের নিরাপত্তা দিয়ে মেটানো উচিত? রাস্তার এনক্যাম্পমেন্ট বা সাবওয়ের প্ল্যাটফর্ম কোনো সমাধান হতে পারে না, বরং সেটি জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেয়। সমালোচকদের মতে আবেগতাড়িত নীতি নয়, বরং বাস্তবসম্মত ও কঠোর আইন প্রয়োগই একটি বড় শহরের পরিচালনার জন্য জরুরি, যেখানে সরকারের প্রথম দায়িত্বই হলো নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা। যখন সহানুভূতি নামে বিশৃঙ্খলা প্রশ্রয় পায়, তখন ভুক্তভোগী হন সাধারণ মানুষ। শীতের ভয়াবহ অভিজ্ঞতা এবং অপরাধের এই ঊর্ধ্বগতি আমাদের মনে করিয়ে দেয় যে একটি শহর কেবল আদর্শ বা অনুভূতি দিয়ে চলে না, প্রয়োজন সুশাসন এবং দায়িত্বশীল পদক্ষেপ। নিউ ইয়র্কবাসী, গৃহহীন কিংবা সাধারণ নাগরিক, সবার জন্য একটি নিরাপদ শহরকে আমরা গড়ে তুলতে পারছি। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, আর এই সময়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে অধ্যুষিত মিশিগান অঙ্গরাজ্যে শুরু হয়েছে ঈদের কেনাকাটার ব্যস্ততা। শোরুম, দোকান কিংবা মেলা, সব জায়গাতেই এখন ক্রেতাদের ভিড়। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। মিশিগানের বিভিন্ন শহরের শোরুম ও কাপড়ের দোকানগুলোতে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। চারদিকে যেন ঈদ উৎসবের আমেজ। রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়ায়। মিশিগানের শোরুমগুলোতে যেখানেই যান চোখে পড়ে ক্রেতাদের উপচে পড়া ভিড়, বিশেষ করে তরুণীদের উপস্থিতি চোখে পড়ার মতো। নতুন ডিজাইনের ঈদ কালেকশন, শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিস ও গাউন দেখতে এবং কিনতে দল বেঁধে শোরুমে ভিড় করছেন তারা। একই দৃশ্য দেখা যায় ঈদকে সামনে রেখে আয়োজিত মেলাগুলোতেও। গত শনি ও রোববার ওয়ারেন সিটিতে আয়োজিত দুটি মেলাতেই ছিল উপচে পড়া ভিড়। প্রত্যেক বছরের মতো এবারও আমরা মেলার আয়োজন করেছি। এবারের মেলায় বিপুল প্রবাসীর অংশগ্রহণ ছিল। মিশিগানের দিন দিন মানুষ বাড়ছে, তা এবারের মেলায় মানুষের আগমন দেখেই বোঝা যায়। এদিকে অনলাইনেও পিছিয়ে নেই নারী উদ্যোক্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পোশাকের ব্যবসাতেও চলছে জমজমাট কেনাবেচা। আমাদের 2 দিন ব্যাপী এই মেলাটা হয়েছে, মানে গতকালও ছিল, আজকেও ছিল। আলহামদুলিল্লাহ আমরা এত রেসপন্স পেয়েছি, যেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। এবং কাস্টমার যেরকম করে খুশি, আমাদের প্রত্যেকটা ভেন্ডরও খুশি আলহামদুলিল্লাহ। ঈদের কেনাকাটায় প্রবাসী বাঙালিদের অন্যতম পছন্দের জায়গা হ্যামটামাক ও ওয়ারেন শহর। তবে এবারের ঈদ মৌসুমে হ্যামটামাকের তুলনায় ওয়ারেনের শোরুমগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমাদের মিশিগান প্রবাসীরা আমরা খুবই আনন্দঘন মুহূর্তে ঈদ উদযাপন করে থাকি। আর আজ এই লাস্ট 10 দিন আমাদের যে স্টোরগুলো রয়েছে সারা রাত খোলা থাকবে। তো আমরা এখানে খুব দেশের আমেজ উপভোগ করে থাকি। বিশেষ করে লিভার সহ অন্যান্য যে স্টোরগুলো রয়েছে তারা খুবই সুন্দর কাপড় চোপড় নিয়ে আসে। ব্যবসায়ীরা বলছেন মিশিগানে দিন দিন প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নতুন নতুন কাপড়ের শোরুম ও ফ্যাশন হাউসের সংখ্যাও। ফলে ক্রেতাদের সামনে তৈরি হয়েছে পছন্দ মতো পোশাক বেছে নেয়ার আরও বেশি সুযোগ। আমাদের মিশিগান প্রবাসী যারা আছেন, এবার ঈদে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। রমজানের প্রথম থেকেই আমরা উপলব্ধি করছি কাস্টমারের উপচে পড়া ভিড়। কাস্টমার খুবই এক্সাইটেড, শপিং করবেন ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য। এখানে একটা জিনিস খুবই লক্ষণীয়, মিশিগানে প্রচুর দোকান হয়েছে এবং বাসায় হচ্ছে বিক্রি, এবং পাশাপাশি অনেক ফেস্টিভ হচ্ছে। এই সুবাদে কাস্টমার খুবই এক্সাইটেড এবং কাস্টমারের উপচে পড়া ভিড় আমরা খুবই এটাকে এক্সাইটেডলি নিচ্ছি এবং আমরা খুবই এনজয় করছি এটাকে। প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও ঈদকে ঘিরে আনন্দ ও প্রস্তুতির কমতি নেই মিশিগানে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে। কেউ কেউ পরিবার সহ ইতোমধ্যে দেশে চলে গেছেন ঈদ উদযাপন করতে, আবার অনেকেই প্রবাসী স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রস্তুতি নিচ্ছেন। যতই ঈদের দিন ঘনিয়ে আসছে, ততই মিশিগানে শোরুম ও বাজারগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের আল খার্জ গভর্নরেটে বিমান হামলায় 2 বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নিরীহ বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি অত্যন্ত উদ্বেগজনক। নিহতরা হলেন কিশোরগঞ্জের কটিয়াদির বাসিন্দা বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা মোশাররফ হোসেন। হামলায় আহত আরও কয়েকজন বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নিয়েছেন এবং চিকিৎসা সহায়তা নিশ্চিত করার চেষ্টা করছেন। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। সরকার এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।